স্বাগতম ক্রিক ফ্রেন্ডের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। বাংলাদেশ থেকে গ্লোবাল সুপার লিগে অংশ নিচ্ছে রংপুর রাইডার্স, এটা আমরা জানি। এরই মধ্যে তারা সূচিও ঘোষণা করে ফেলেছে, আগামী 10 জুলাই থেকে মাঠে গড়াচ্ছে সেকেন্ড এডিশন। তাছাড়া বাংলাদেশে বেশ কয়েকজন ক্রিকেটার ব্যস্ত আছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে, তাদের নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছে। আমার সঙ্গে আছে মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগতম। ধন্যবাদ। রংপুর রাইডার্স এবারও অংশ নিচ্ছে গ্লোবাল সুপার লিগে, তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তাদেরকে নিয়ে বড় একটা প্রত্যাশা থাকবে। তারা কিন্তু এরই মধ্যে কিন্তু দল ঘোষণা শুরু করে দিয়েছে। আমরা বেশ কয়েকজন ক্রিকেটারের নাম জানতে পেরেছি, তাদেরকে আসলে দলে ভেড়ানোর একটা প্রস্তুতি চলছে দলটার। যদি তাদের প্রস্তুতিটা নিয়ে যদি একটু বলতেন। রংপুর রাইডার্স যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তাদের কিন্তু একটা প্রত্যাশাটা বেশি। আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে তারা, আর রংপুর রাইডার্স কিন্তু বিপিএলও ভালো খেলে থাকে। সো একটা গুছানো একটা ফ্র্যাঞ্চাইজি, তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে যাচ্ছে। সো আরও গুছিয়ে কিভাবে যাওয়া যায় সেইটার দিকেই তারা আসলে নজর দিচ্ছে। সেইখানে দেখা যাচ্ছে যে নতুন কিছু প্লেয়ারকে যারা রংপুর রাইডার্সের নিয়মিত খেলে না বা এই ফ্র্যাঞ্চাইজি না, তাদেরকে নিয়েও কিন্তু কথা হচ্ছে। গতবারও কিন্তু রিশাদ হোসেনকে নেওয়া হয়েছিল, যিনি আসলে রংপুর রাইডার্সের প্লেয়ার না। কিন্তু যখন টুর্নামেন্টটা হবে তখন আসলে দেশীয় ক্রিকেটার যারা ফ্রি থাকবে, রংপুর রাইডার্স চাবে যে তাদেরকেও নিয়ে যেতে, কারণ যেহেতু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে তারা। সো এই ফ্র্যাঞ্চাইজিরা খেললে কোনো সমস্যা হবে না। সো সেই ক্ষেত্রে আমরা আজকে একটু দিনের ডেইলি সানে দেখেছি যে মেহেদী হাসান মিরাজকে নিয়ে কথা হচ্ছে, যিনি এখন আসলে বাইরের দেশে গ্লোবাল পাকিস্তান সুপার লিগে রয়েছেন, ডাক পেয়েছেন। যদিও তিনি এখনও খেলতে পারেননি, তার ডেবিউ হয়নি, কিন্তু তার যেই ক্যাপাবিলিটি রয়েছে সেই অনুযায়ী কিন্তু তিনি সুযোগ পাচ্ছেন বা ডাক পাচ্ছেন। সেইখান থেকে যদি রংপুর রাইডার্স মিরাজের সাথে চুক্তিটা করতে পারে জিএসএলের জন্য, তাহলে কিন্তু খুবই ভালো হবে। কিন্তু এখানে একটা বড় বিষয় হয়েছে যে এই সময়টায় কিন্তু বাংলাদেশের শ্রীলঙ্কা সিরিজও রয়েছে, বা শ্রীলঙ্কার সিরিজের শেষ পর্যায়ে শেষ দিকে যাচ্ছে। সো এখানে মিরাজ নিয়মিত খেলে থাকেন, টি-20 নিয়মিত না খেললেও ওয়ানডে এবং টেস্টের নিয়মিত প্লেয়ার। সো সেইখানে সূচি অনুযায়ী তার ফিটনেস সব কিছু মিলেই কিন্তু রংপুর রাইডার্সকে চিন্তা করতে হবে যে প্লেয়ারটা আসলে খেলতে পারবে কিনা। আরেকটা বিষয় যে মিরাজ যদি শ্রীলঙ্কার সিরিজে ব্যস্ত থাকেন, টি-20তে মিরাজ কিন্তু এতটা আপনি বলছিলেন যে নিয়মিত নন। সো শেষের দিকে যদি মানে এই গ্লোবাল সুপার লিগটা যে সময় শুরু হবে সেই সময় বাংলাদেশের টি-20 সিরিজটা চলার সম্ভাবনায় বেশি। সেই সময় যদি মিরাজ যদি সুযোগ পান, টি-20 দলে যদি না থাকেন, তাহলে কিন্তু রংপুর রাইডার্সের হয়ে খেলতে কিন্তু কোনো বাধা নেই। তবে এখানে কিন্তু বড় একটা ধাক্কা খেতে চলেছে রংপুর রাইডার্স। আমার মনে হয় যে এখানে তারা গত আসরে যাদেরকে নিয়ে খেলেছিল, শেখ মেহেদির কথা বলতে পারেন, সৌম্য সরকারের কথা বলতে পারেন, নাহিদ রানার কথা বলতে পারেন, তারা কিন্তু এখন টি-20 দলের নিয়মিত সদস্য। সো তাদেরকে নিয়ে যদি তারা ভাবনায় যদি থাকতো, তারা যদি গ্লোবাল সুপার লিগে যাবে, এটা আসলে সম্ভব হচ্ছে না। তাদের অন্য ক্রিকেটারদের কিন্তু খুঁজে বের করতে হবে তাদের কাদেরকে নিয়ে আসলে যাবে। এটা কি তাদের জন্য চ্যালেঞ্জিং হচ্ছে না? এখানে আপনি দেখবেন যে যেহেতু সূচিটা কনফার্ম হয়ে গিয়েছে, সেইখানে আপনার কিন্তু 10 তারিখে খেলা রয়েছে জুলাইয়ের, তারপরে 13, 16 এবং 17। সো যদি পরের দিকেও তারা সুযোগ পায় যে ইন্টারন্যাশনাল ডিউটি শেষ করার পরে যদি তারা ক্লান্তি কাটিয়ে খেলতে পারে, তাহলে কিন্তু মানে টুর্নামেন্টের সিনারিও অনুযায়ী যে ফাইনালে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে, তখন কিন্তু রংপুর চাপবে যে এই তাদের পুরান প্লেয়ারগুলোকে নিয়েই আবার হয়তো শুরু করতে। এখানে একটা বিষয়, বাংলাদেশে এই ট্যুরটা প্রায় 1.5 মাস ব্যাপী। সো শ্রীলঙ্কার ট্যুরটা যে ক্রিকেটাররা 3 ফরম্যাটে খেলেন তাদের জন্য আসলে খুবই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে ম্যাচটা। স্পেশালি আপনি নাহিদ রানার কথা ধরতে পারেন, সম্প্রতি টি-20 অভিষেক হয়েছে বাংলাদেশ দলের হয়ে, তিনি কিন্তু টেস্টেও খেলে থাকেন, ওয়ানডে এবং টি-20। সো 3টা ফরম্যাটে একটা ক্রিকেটার যখন এত ব্যস্ত সময় কাটাবেন, আমরা কিন্তু সম্প্রতি দেখতে পেরেছি যে শ্রীলঙ্কা সফরটার কথা ভেবে কিন্তু পাকিস্তান সফরে যে 5টা টি-20 ছিল সেটা কিন্তু 3 ম্যাচে নামিয়ে আনা হয়েছে। সো মাঝখানে কিন্তু খুব বেশি একটা গ্যাপের সুযোগ নেই। এটা কি বড় একটা ধাক্কা না? এখানে ওই যে মানে আপনি যেটা বলছিলেন যে ক্লান্তি কাটিয়ে আসলে খেলতে পারবেন, 3টা ফরম্যাটে খেলা রয়েছে, রংপুর রাইডার্স অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার রয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে যে দেশে আরও প্লেয়ার রয়েছে যারা হয়তো জাতীয় দলের সুযোগ পায় না, কিন্তু ঘরোয়াতে রেগুলার ভালো খেলেছেন। যেমন নাইম শেখের কথা বলতে পারি, বিজয়ের কথা বলতে পারি। তারাও যদি তাদেরকে নিয়েও যদি যায়, তাহলেও কিন্তু আসলে তারাও ভালো করতে সামর্থ্য রাখবে। আর এখানে আমি বারবার বলছি যে এই গ্লোবাল যেই মানে এটা একটা চ্যাম্পিয়ন্স ট্রফির মতো, সো আপনি দেশটাকেও রিপ্রেজেন্ট করছেন। সো সেইখানে এই প্লেয়ারগুলো যে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছে বলে মানে গা ছাড়া দিয়ে খেলবে এরকম হওয়ার কথা না। সো তারা যদি সুযোগ পায়, এছাড়া আরও বিদেশি প্লেয়ারও রয়েছে, বিদেশি প্লেয়াররা যারা রংপুর রাইডার্স যেহেতু একটা ভালো একটা ফ্র্যাঞ্চাইজি, বাংলাদেশের বিপিএলের আর যতগুলো ফ্র্যাঞ্চাইজি রয়েছে তাদের মধ্যে সবচেয়ে মানে উপরের দিকে কাতারে যদি কোনো ফ্র্যাঞ্চাইজি থাকে, তাদের মধ্যে একটি হচ্ছে রংপুর রাইডার্স। সো সেই টিমের যদি
যেসব বিদেশি প্লেয়াররা ফ্রি রয়েছে তাদেরকে কল করা হয়, তারাও হয়তো খেলার জন্য আগ্রহী হবে। আমরা কিন্তু কয়েকজন বিদেশি নাম কিন্তু শুনতে পাচ্ছিলাম, কাইল মেয়ার্সের কথা শুনতে পাচ্ছি, মোহাম্মদ নবী, সুনীল নারিনের কথাও কিন্তু শোনা যাচ্ছে। সো তারা এই সময়টাতে উপলব্ধ থাকেন কিনা বা তারা কি খেলতে আসবেন কিনা, এটা নিয়ে আসলে দেখার বিষয়। এখন আমার মনে হয় যে যদি মেহেদী হাসান মিরাজকে নেওয়া হয়, উনি খুবই ইফেক্টিভ একজন অলরাউন্ডার বাংলাদেশের জন্য। যদিও বাংলাদেশ ন্যাশনাল টিমে তিনি নিয়মিত সুযোগ পান, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি রয়েছে, অনেক কথা রয়েছে, কিন্তু ক্লাব পর্যায়ে বা এই ফ্র্যাঞ্চাইজিতে তাকে নিয়মিতই দেখা যায়। বিপিএলে তিনি লাস্ট বিপিএলে সেরা পারফরমার ছিলেন, এবার আবার লাহোরের হয়ে খেলছেন, যেখানে লাহোর ফাইনালে গিয়েছে। আমরা জানি না যে খেলবেন কি না, কিন্তু সুযোগ পেয়েছেন, এটা অনেক বড় বিষয়। সো দেখা যাক, রংপুর আরও সময় রয়েছে। রংপুরের এখন স্কোয়াড ঘোষণা করেনি, স্কোয়াড ঘোষণা করলে আসলে আমরা ফাইনালটা জানতে। আগামীকালই কিন্তু পিএসএল এর ফাইনাল, সেখানে কিন্তু বাংলাদেশের 3 জন ক্রিকেটারের খেলার একটা দারুণ একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা লাস্ট ম্যাচটা গতকাল কিন্তু আমরা দেখেছিলাম যে রিশাদ হোসেন, সাকিব আল হাসান দুজনই কিন্তু খেলতে নেমেছিলেন। রিশাদ হোসেন দারুণ পারফরমেন্স করেছেন, 3টা উইকেট নিয়েছেন। সাকিব কিন্তু এখন পর্যন্ত উইকেট পাননি, সো এটা কি চিন্তার কারণ কিনা? সাকিব কিন্তু টানা 2টা ম্যাচে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন, যে 2টা ম্যাচে 2টাতেই 0 রান আউট হয়েছেন। এটা কি বড় একটা ধাক্কা কিনা? না, অবশ্যই সাকিবকে নিয়ে আসলে অনেক প্রত্যাশা থাকে, দর্শকরা এখনও সাকিবকে চায় যে ন্যাশনাল টিমে নিয়ে আসা হোক, কিন্তু বাস্তবতা কিন্তু কঠিন। মানে সাকিব যতই প্র্যাকটিস করুক বা যতই তিনি ম্যাচ সিনারিওর বাইরে থাকেন কিন্তু অনেকটা সময়। সো ম্যাচে গেলে তিনি যে ওইভাবে পারফর্ম করতে পারবেন সেটারও কিন্তু আসলে নিশ্চয়তা নেই, এবং সেটা কিন্তু আমরা এবারের পিএসএলেই দেখতে পাচ্ছি। তিনি এত বড় নাম, যদিও ফ্র্যাঞ্চাইজিতেই তাকে নিয়ে অনেক খুশি, তাদের মালিক, তাদের সাকিব রানটা মনে হয় মোটামুটি চেক দিতে পারছেন। এটা আসলে কিন্তু সাকিবের তো আসলে রান চেক দেওয়ার, হ্যাঁ সাকিবের ক্যালিবার অনুযায়ী তো সাকিবের এই পারফরমেন্সই। এখন আমি যেটা বলছিলাম যে তাকে নিয়ে যে হাকডাক রয়েছে বা তাকে জাতীয় দলের খেলানো নিয়ে যে কথাগুলো রয়েছে, সাকিব আসলে প্রমাণ করার কিছু নেই, কিন্তু সময়টা আসলে অনেক পার হয়ে গিয়েছে, গ্যাপ পড়ে গিয়েছে, সব কিছুরই একটা আসলে সময় থাকে সাকিবের। এখন আপনি দেখছেন যে প্র্যাকটিস করার সময় তিনি ব্যাটিংয়ের হেলমেটের যেই ফিতাটা রয়েছে সেটা মুখে নিয়ে তারপরে ব্যাটিং করেন। মানে এখনও তার একটা সমস্যা রয়েছে আইসাইটের, বা তার এখনও তার ফুল 100% ফিট হয়ে যে তিনি খেলছেন সেটা আসলে বলা যায় না। তার বোলিং অ্যাকশন নিয়ে এর আগে তিনি ব্যান খেয়েছিলেন, কিন্তু সেটা তিনি রিকভার করে এসেছেন। এখন যেহেতু ফাইনাল, সাকিবের মতো বড় প্লেয়ার দেখা যাবে যে ফাইনালে এমন পারফরমেন্স দিয়ে ফাইনালের মতোই পারফরমেন্স দিয়েছেন। আর লাহোর কিন্তু লাস্ট 4টা টুর্নামেন্টে 3টাতেই ফাইনালে গিয়েছে। সো এই শাহিন শাহ আফ্রিদি নেতৃত্বে আসার পরে লাহোর কিন্তু নিয়মিত পারফর্ম করে আসছে। তারা একদম এলিমিনেটর খেলেছেন, এলিমিনেটর থেকে কোয়ালিফায়ার 2 খেলেছেন, টানা জিতে এখন কিন্তু তারা ফাইনাল এসেছে। এদিক দিয়ে রিশাদকে একটু ভাগ্যবান বলতে হয় কিনা। রিশাদ কিন্তু এখন পর্যন্ত যতগুলো দলে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন সবগুলাই চ্যাম্পিয়ন হয়েছে। ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হয়েছে টানা 2বার, তাছাড়া গোয়ার্ড হারিকেন্স হয়েছেন কিন্তু তিনি খেলতে পারেননি। হ্যাঁ, রংপুর রাইডার্সের কিন্তু গ্লোবাল সুপার লিগে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। সো হোবার্ট হেরিকেন্স কিন্তু তিনি খেলতে পারেননি, তাও কিন্তু শীতলরা চ্যাম্পিয়ন হয়েছে। এটা কি রিশাদের? হ্যাঁ, আমার মনে হয় যে আমরা যে কিন্তু সোশ্যাল মিডিয়াতে তাদের অনেক ভিডিও দেখছি, তাদের মালিক সামিন রানা কিন্তু নিয়মিত তাদের সাথে হ্যাডেল করেন, তাদের নিয়ে অনেক কথা হয়। সো এই উইনিং একটা লাক যেটা থাকতে পারে রিশাদের, সেটা নিয়ে হয়তো তারা একটা দেখা যাবে ভিডিও করেছে যে যেই টিমে খেলে সেই টিমে চ্যাম্পিয়ন হয়। সো আর রিশাদ কিন্তু পারফর্মও করছেন চ্যাম্পিয়ন হওয়ার মতোই। তিনি কালকে কিন্তু ফার্স্ট ওভারটাতে খুব একটা ভালো করছিলেন, 13-14 রানের মতো খরচ করেছিলেন, তবে সেকেন্ড ওভারে এসে কিন্তু উইকেট তুলে নিয়েছিলেন। তারপর থার্ড ওভারে এসে আরও 2টা উইকেট। সো সব মিলে 3টা ওভারে পারফরমেন্সই কিন্তু তাদের ম্যাচটাই মোডটা ঘুরে গেছে। শাহিন শাহ আফ্রিদি শুরুর দিকেও দারুণ বোলিং করছিলেন, তাছাড়া বাকিরাও কিন্তু ভালোই বোলিং করছিলেন। তবে রিশাদের ওই ওভারগুলোই কি গেম চেঞ্জিং কিনা? হ্যাঁ, অবশ্যই। রিশাদ কিন্তু 2 ভাগে খেলছে। রিশাদ ফার্স্ট ভাগে খেলার পরে এবার যখন বন্ধ হয়ে গেল তিনি কিন্তু দেশে চলে এসেছেন, বাংলাদেশের হয়ে ন্যাশনাল টিমের হয়ে খেলেছেন ইউএই এর এগেনস্টে। সেখানে কিন্তু অতটা ভালো পারফর্ম করেনি, কিন্তু আবার তিনি পিএসএলে যুক্ত হয়েছেন এবং আবার তিনি পারফর্ম করছেন। তাদের রিশাদকে নিয়ে কিন্তু এই ফ্র্যাঞ্চাইজিতে সবসময় কনফিডেন্স ছিল যে তিনি পারফর্ম করেন। আমরাও চাই যে এই লেগ স্পিনার, বাংলাদেশের লেগ স্পিনার একজন খুব অনেক দিন ধরে লেগ স্পিনার একটা অভাব ছিল, সেটা পূরণের জন্য রিশাদকে পারফর্ম করতে হবে, এবং রিশাদ বাইরের ফ্র্যাঞ্চাইজিতে পারফর্ম করছেন, এটা খুবই পজিটিভ একটা বিষয়। কিন্তু এই পারফরমেন্সটা আসলে ন্যাশনাল টিমেও নিয়ে আসতে হবে। যে ইউএইর সাথে মনে হয়েছে যে অনেকটা গা ছাড়া ভাবে তিনি খেলেছেন, কিছু ওভার এত মানে
ল্যাক ছিল যে এত ইজিলি তাকে পিক করা হয়েছে যে অনেক রান দিয়েছেন, সেইখানে পিএসএলে কিন্তু তিনি খুবই ভালো টাইট বোলিং করছেন, উইকেট পাচ্ছেন। এই জিনিসটা আসলে কন্টিনিউসটা থাকতে হবে, এই সিরিয়াসনেসটা আসলে ন্যাশনাল টিমেও আমরা দেখতে চাই। আমার মনে হয় যে কালকে লাহোরের অনেক বড় সুযোগ রয়েছে এবং বাংলাদেশের মিরাজ না খেললেও একটা চ্যাম্পিয়ন টিমে হয়তো খেলবেন। আমার মনে হয় না যে কম্বিনেশন হয়তো চেঞ্জ হবে, আর মিরাজ হয়তো বেঞ্চে বসেই ফাইনালটা দেখবেন বা চ্যাম্পিয়ন হবেন। কিন্তু আমার মিরাজের এই যে শুরুটা, এটা আমি চাই যে এটা কন্টিনিউশন থাকুক, পরের পিএসএলগুলোতেও তিনি ডাক পাক, বা গ্লোবাল সুপার লিগ যেটা হবে যদি ন্যাশনাল টিমের ডিউটি শেষ হয় সেখানেও তিনি খেলুক। পিএসএল নিয়ে যেহেতু বলছিলেন, পিএসএলে কিন্তু কোচিং করেছেন করাচি কিংসে শন টেইট, তিনি কিন্তু বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিতে চলেছেন। ক্রিক ফ্রেন্ডলিকে গত রাত্রে একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ আসলে তিনি দিয়েছেন। তিনি কিন্তু বলেছেন যে পিএসএল এবং বিপিএল এর মধ্যে যে পার্থক্যটা আছে সেটা কিন্তু তিনি একদম চোখে আঙুল দিয়ে দেখেছেন। তার যদি একটা কোট নিয়ে যদি একটু কথা বলি, বলেছেন যে বিপিএল এর মান অনেকটাই পিছিয়ে আছে পিএসএল থেকে। শন টেইট ন্যাশনাল টিমের পেস বোলিং কোচ হওয়ার পর এটাই কিন্তু তার প্রথম ইন্টারভিউ ক্রিক ফ্রেন্ডসের সাথে, আমাদের সাথে তিনি গতকালতে কথা বলেছেন এবং তার প্ল্যানগুলো অনেক কিছুই বলেছেন যে বাংলাদেশ টিমকে নিয়ে কোথায় যেতে চান বা বাংলাদেশের পেসারদের কোন জায়গায় ইমপ্রুভমেন্ট করাতে চান। তিনি বলছেন ডেথ বোলিংয়ে তিনি ইমপ্রুভমেন্ট করাতে চান। আপনি বলছিলেন যে তিনি পিএসএলে করাচি কিংসের পেস বোলিং করছিলেন, তিনি কিন্তু পাকিস্তানেরও করছিলেন, তিনি কিন্তু সাবকন্টিনেন্টে অনেক জায়গায় আসলে কোচিং করাচ্ছেন বা ফ্র্যাঞ্চাইজিগুলোতে করাচ্ছেন। এখন বাংলাদেশ ন্যাশনাল টিমের তার সাথে কিন্তু আগেও কথা হয়েছে, কিন্তু এবার ফাইনালে তিনি কোচ হিসেবে এসেছেন। তাকে একটা জায়গায় কোশ্চেন করা হয়েছিল যে পিএসএল এবং বিপিএলও তিনি কাজ করেছেন এই লাস্টবার চিটাগাং কিংসে রয়েছে। সো তিনি বলেছেন যে পিএসএল অনেক অর্গানাইজড একটা টুর্নামেন্ট, অনেক মেইন কথা হচ্ছে পেমেন্টটা ক্লিয়ার থাকে, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং তারা প্লেয়ারদের খুব ভালোভাবে খেয়াল রাখে। এখন আপনি একটা মানুষই যখন দুইটা ফ্র্যাঞ্চাইজিতে কাজ করছে, একটা ফ্র্যাঞ্চাইজি নিয়ে তিনি বলছেন যে একদম সব ক্লিয়ার ওয়েল অর্গানাইজ, আরেকটা ফ্র্যাঞ্চাইজিতে তিনি বলছেন যে এই জিনিসগুলা এখনও বিপিএলের আসলে নিয়ে আসতে হবে, এই মানদণ্ডটায় তা বিপিএলকে এখনও পৌঁছাতে হবে। বিপিএল খুবই একটা ভালো টুর্নামেন্ট, অনেক ট্যালেন্ট এখান থেকে বের হয়, অনেকেই আসলে আগ্রহী থাকে, কিন্তু এই যে অর্গানাইজেশনের ব্যাপারটা, পেমেন্টের ব্যাপারটা, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আসলে বিপিএল এখনও পিছিয়ে। এগুলো নিয়ে কিন্তু এখনও কথা হচ্ছে। পিএসএলের অনেক আগে শুরু হয়েছে, কিন্তু বিপিএল কিন্তু পিএসএলের মানের থেকে এখন অনেক পেছানো। সো যখন একই মানুষ দুই টুর্নামেন্টের হয়ে কথা বলছেন, তখন কিন্তু আসলে টুর্নামেন্টের অবস্থাটা আসলে বোঝা যায়। তিনি এক্সপিরিয়েন্স করেছেন দুটোই। তিনি চিটাগাং কিংসে বলেছেন খুব ভালো, তিনি সবসময় ছিলেন, কিন্তু চিটাগাং কিংসে আপনার নিশ্চয়ই মনে আছে যে পেমেন্ট নিয়ে ইস্যু হয়েছে বা প্লেয়ারদের নিয়ে কথা হয়েছে, হোস্টের টাকা, আফ্রিদির টাকা, প্লেয়ারদের টাকা অনেক সময় বলা হয়েছে পার্সোনাল রিজনে দেওয়া হয়নি। এই জিনিসগুলো কিন্তু প্রফেশনালিজম না। সো এই টেইট কাজ করছেন, খুব ভালোভাবে কাজ করছেন, সব জায়গায় কাজ করছেন, কিন্তু তিনি কিন্তু আসলে খুব ভালোভাবেই জানেন যে কোন কোন জায়গায় ল্যাকিংগুলো রয়েছে। এখন বাংলাদেশের বিপিএলকে উন্নত করতে হলে এই জিনিসগুলো, স্ট্রাকচারগুলো আগে উন্নত করতে হবে। শুধু জমজমাট টিমের নাম বা ফ্র্যাঞ্চাইজির নাম বা এরকম অনুষ্ঠান করলে কিন্তু হবে না, মেইন জিনিসগুলো করতে হবে। পাকিস্তানের অবস্থা কিন্তু খুব ভালো না। পাকিস্তানের বোর্ডের দেখবেন যে আপনার অনেক ধরনের সমস্যা হয়, 2 দিন পর পর বোর্ডের প্রেসিডেন্ট চেঞ্জ হয় বা আপনার বোর্ডের ভিতর অনেক সমস্যা থাকে, কিন্তু তারা কিন্তু ফ্র্যাঞ্চাইজি লিগটাকে যখন বিদেশি প্লেয়ার নিয়ে আসছেন, বিদেশি কোচ নিয়ে আসছেন, তাদের কীভাবে দেখভাল করতে হবে সেই জিনিসটা খুব ভালোভাবে জানেন। কারণ এই জিনিসটা দিয়ে ইন্টারন্যাশনালি তারা রিকগনাইজড হয়, তারা ইন্টারন্যাশনালি কথা বলে। যখন আপনার বিপিএল নিয়ে ইন্টারন্যাশনাল প্লেয়াররা বলবে যে এটা একটা মানে পেমেন্ট দেওয়া হয় না ঠিকমতো, বারবার বলতে হয়, তখন কিন্তু কেন আগ্রহ হবে? কেউ আগ্রহী হবে না। সেই ক্ষেত্রে পিএসএল যদি ওয়েল অর্গানাইজড হয় এবং পেমেন্টটা ঠিকমতো দেয়, সো সেই ক্ষেত্রে তখন প্লেয়াররা সেইখানেই যাবে। টেইট এটা এত খোলাসাভাবে বলেছেন, সো তাতে আমরা হয়তো ক্লিপটা দিয়ে দিব যে টেইট আসলে কি বলেছেন। সো বিপিএল এবং পিএসএল দুটো আলাদা দেশের লিগ। পিএসএল খুব ভালোভাবে সংগঠিত, সবাই সময় মতো পেমেন্ট পায়, ভালোভাবে দেখা হয়, এটা একটি প্রতিষ্ঠিত টুর্নামেন্ট। বিপিএল এর এখনো কিছু উন্নয়ন দরকার, যাতে এটা আরো বড় ও মজবুত প্রতিযোগিতা হয়। খেলোয়াড়রা ভালো, ট্যালেন্ট আছে, বিদেশিরাও খেলতে আসে, বিসিবিও এটা বুঝে এবং কাজ করছে।
that's all that's left there. এই কথাগুলা খুবই সিরিয়াসলি নেওয়া উচিত বাংলাদেশের বোর্ডের সাথে কাজ করতে যাচ্ছে টেট। সো তিনি যদি এরকম লিবারালি ওপেনলি কথা বলেন, সেই জিনিসগুলো বাংলাদেশে পজিটিভলি নেওয়া উচিত, নেগেটিভলি না যে আমাদের এগেনস্টে বলেছেন। কারণ আপনার এই জিনিসগুলো নিয়ে সবাই কথা বলে। সো নিজের এখন টেট তো আমাদেরই একজন, মানে আমাদের কোচিং স্টাফের একজন। সো সেক্ষেত্রে টেট যেহেতু বলেছে এইভাবে, এটা একটা পরামর্শ হিসেবেই নেওয়া উচিত। হ্যাঁ, সো তিনি ন্যাশনাল টিম নিয়ে একটা কাজ করবেনই, যে এর বাইরেও তিনি যেহেতু ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে কাজ করেন, তার এই কথাগুলা বা অন্যান্য আরও যারা এইসব কথা বলে সেই জিনিসগুলো রিকভার করে আমার মনে হয় যে এখন থেকেই আসলে বিপিএল নিয়ে কাজ করাটা শুরু করাটা উচিত। কারণ আপনার এই বছরের শেষেই আবার যদি উইন্ডো হয়, এই শেষের দিকে যে তাড়াহুড়া করে আসলে করলে হবে না, এখন থেকে আসলে করা উচিত। নির্বাচনটা আসলে হবে নাকি জানি না, নির্বাচনটা হলে বা যদি নাও হয় বা যে নির্বাচিত যেই বোর্ডটাই আসবে তাদের উচিত হবে যে বিপিএলটাকে প্রায়োরিটি দিয়ে কাজ শুরু করে দেওয়া। ধন্যবাদ সালমান আমাকে সময় দেওয়ার জন্য। দর্শক, ক্রিক ফ্রেন্ডের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।